আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আমাদের অন্ধকারের ডাক ইউটিউব চ্যানেলটিতে স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ঘটনায় চলে যাই। তো আমরা প্রথমে যে ঘটনাটি দিয়ে শুরু করব, এটা হচ্ছে আমার বন্ধু চন্দন তার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। তার দাদার নাম হচ্ছে শ্রীনিবাস। তাকে আমরা এই গল্পতে শ্রীনিবাস দাদু বলেই সম্বোধন করব। তো ঘটনায় চলে যাচ্ছি, প্রথম ঘটনায়। ঘটনাটি যে গ্রামে ঘটে সে গ্রামের নাম হচ্ছে, বা দাদার বাড়ি যে গ্রামে ছিল ওই গ্রামের নাম হচ্ছে ভেলাবাড়িয়া গ্রাম। তো ভেলাবাড়িয়া গ্রামের প্রবীণ মানুষ আছেন, তারা অবশ্যই শ্রীনিবাস দাদুর নাম শুনে থাকবেন এবং চিনেও থাকবেন। যদিও বা তিনি এখন সেখানে থাকেন না, তার অনেক বয়স, তিনি এখন 100 বছর বয়সী প্রবীণ মানুষ। একটা সময় আশেপাশের 10 গ্রামের মাতব্বর ছিলেন এই দাদু। গ্রামের মানুষ অনেক বিচার আচার, বিভিন্ন সালিশের জন্য তার কাছে আসতেন। তার নিরপেক্ষ মতামত এবং বিচক্ষণতা সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। তো উনি যেহেতু সকলের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন এবং সকলে তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার জন্য ডাকতেন। ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু অনেক আগের একটি স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা। 1965 বা 66 সাল এরকম সালের দিকে হবে আর কি। তখন উনি একদিন এরকমই একটি সালিশি সেরে ফিরছিলেন। তবে সালিশিটি সন্ধ্যার পরে শুরু হওয়াতে বেশ জটিল একটি সালিশি হওয়ার কারণে কাজটি শেষ হতে অনেক রাত হয়, রাত প্রায় 11টা 12টা বাজে। তখন ওই সময় মানে 1965 66 সালের রাত 11টা 12টা মানে কিন্তু অনেক রাত। তো বুঝতেই পারছেন, অনেক রাত উনি ফিরছিলেন নিজ বাড়ি ভেলাবাড়িয়া গ্রামে। ওনার ফেরার পথে উনি ওই দিন যেহেতু অনেক রাত হয়ে যায় আর কি, এর কারণে উনি একটা সংক্ষিপ্ত পথ বা শর্টকাট পথ অবলম্বন করেন। ওই সংক্ষিপ্ত পথটি স্থানীয় একটি শ্মশানের পাশ দিয়ে যায়। যেহেতু উনি মাঝরাতে বেলা আসা যাওয়া করতেন, এ কারণে একটু টুকটাক ভয়ভীতির ব্যাপারগুলো ওনার কাছে কোনো তেমন কিছু মনে হতো না। আর ওনার সাথে তেমন কোনো ঘটনা ঘটেওনি, আসলে খুব কমই ঘটতো। একদমই ঘটতো না তা নয়, কিন্তু খুবই কম। তো ওই দিন রাতে উনি যখন ওই শ্মশানের পাশ দিয়ে ওই রাস্তাটা দিয়ে ফিরছিলেন, আস্তে আস্তে শ্মশানের কাছে চলে আসেন। তখন দূর থেকে দেখতে পায় একটি অবয়ব হেঁটে আসছে। অবয়বটি যত কাছে আসছে ততই বেশ অদ্ভুত লাগছে তার কাছে। কারণ হচ্ছে আকার এবং গড়নে এতটাই লম্বা যে স্বাভাবিক মানুষ সাধারণত এতটুক লম্বা হয় না। আনুমানিক 10 ফুট সুঠাম দেহি। ওই দিন আবার জ্যোৎস্নার রাত ছিল, যার কারণে দূর থেকেই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছিল ওই অবয়বটির গড়ন এবং পরনে কি ছিল। অবয়বটির পরনে ছিল সাদা ধুতি, শরীরে কোনো জামা ছিল না, মানে খালি গায়ে ছিল। গলায় রুদ্রাক্ষের মালা ছিল, মাথার চুলগুলো বেশ লম্বা, দাড়িও রয়েছে, চোখগুলো স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অবয়বটি অনেক বেশি লম্বা ছিল। তাছাড়া কোনো পার্থক্য দূর থেকে মনে হচ্ছিল না দাদুর কাছে। অবয়বটা যতই কাছে আসছিল ততই বেশ অবাক হচ্ছিলেন শ্রীনিবাস দাদু। একটা সময় আবিষ্কার করেন এই অবয়বটি হেঁটে আসছে ঠিক আছে, কিন্তু সে আসলে মাটির উপর দিয়ে হেঁটে আসছে না, সে আসলে ভেসেও আসছে না। সে হেঁটে আসছে কিন্তু মাটির 1-2 হাত উপর দিয়ে। মানুষ যেভাবে হেঁটে যায় উনি ঠিক অবয়বটি ঠিক সেভাবেই হেঁটে আসছে, পা কিন্তু মাটি স্পর্শ করছে না। যখন এই অবয়বটির সাথে দাদুর সামনাসামনি দেখা হয়ে যায়, মানে দূর থেকে তো তিনি খেয়াল করছিলেন, দেখছিলেন, কিন্তু যখন একদম কাছাকাছি চলে আসেন তখন হঠাৎ করে ওই অবয়বটি তার দিকে মাথা ঘুরিয়ে তাকায়। মানে অবয়বটি তার থেকে একটু দূর দিয়ে চলে যাচ্ছিল, আর একদম মুখোমুখি মুখোমুখি না আর কি,
তার দিকে যখন তাকায়, হঠাৎ করে ওই অবয়বটি, যে স্বাভাবিক যে চোখ ছিল, ওই চোখটা মনে হলো যে লাইটের মতো বা বাতির মতো জ্বলে উঠলো, ধপ করে লাইটের মতো জ্বলে উঠলো চোখটি। তো অবয়বটির চোখ দুটি ধপ করে জ্বলে ওঠে এবং মনে হচ্ছিল বড় বড় দুইটি লাইট জ্বলে উঠেছে। যখনই এটি দেখেছেন দাদু, তখন উনি তো খুব ভয় পেয়েছেন, কিন্তু ভয়টাকে তিনি নিজের মধ্যে রেখে যে কাজটি করেন সেটি হচ্ছে তিনি ওই অবয়বটির দিকে তাকিয়ে দু হাত জোর করে বলে ওঠেন, গুরুজি নমস্কার। এই কথা বলার পরে তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় অবয়বটি, মানে সে যেদিকে যাচ্ছিল সেদিকে তাকায় এবং সেভাবেই চলে যায়। এই এই অবয়বটি কিন্তু তার নমস্কারের জবাব দেয়নি। তার চোখ যে জ্বলে উঠছিল না, চোখটাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় এবং অবয়বটি ওই রকম ভাবেই ভাসতে 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 মানে বাতাসের উপর হাঁটতে হাঁটতে চলে যায়। তো তিনি ওই দিন রাতে বাড়ি ফিরে আসেন, কিন্তু বাড়ি ফিরে এসে তিনি এই ঘটনা কাউকে বলেন না, কারণ যে রাস্তা দিয়ে তিনি তার সাথে এই ঘটনাটি ঘটেছে ওই রাস্তা দিয়ে কিন্তু উনি তো আরো 10 গ্রামের মানুষ যাতায়াত করে। যেহেতু উনি 10 গ্রামের ভিতরে একজন শ্রদ্ধেয়বান ব্যক্তি বা ওনাকে সবাই মানে, এর জন্য উনি ওই ঘটনাটি কাউকে বলেননি, কারণ তাহলে মানুষজন ভয় পাবে, ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে আর কেউ আসা যাওয়া করবে না বা ভয় পাবে। এই ঘটনাটা ঘটে যায়। এর কয়েক মাস স্বাভাবিকভাবেই কেটে যায়। কয়েক মাস পর দাদু এরকমেরই একদিন রাতে একটি সালিসি শেষ করে ফিরছিলেন। বিচার সালিসি করে একা একাই ফিরছিলেন তিনি। ওই দিন আবার আসলে জ্যোৎস্নার রাত ছিল না, ওই দিন ফুটফুটে অন্ধকার ছিল। উনি ভেবেছিলেন সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে পারবেন, কিন্তু আসলে গ্রামের বিচার সালিসির কথা তো বলা যায় না। এক জায়গার বিচার সালিসি শেষ করে আর একটা জায়গায় তাকে আবার ডেকে নিয়ে যায়। তো বাধ্য হয়েই তিনি সেখানে গিয়েছিলেন, এর জন্য মূলত দেরি হয়েছিল বাড়ি ফিরতে। উনি যখন বাড়ির দিকে ফেরত আসছিলেন, সেদিন কিন্তু শ্মশানের পথ দিয়ে আসেননি, উনি রেগুলার যেই পথ দিয়ে আসেন সেই পথ দিয়েই আসছিলেন। তো ওখানে পথ দিয়ে উনি আসছেন, চারিদিকে ফসলি জমি, মাঝখান দিয়ে পায়ে হাঁটা পথ। বাট পায়ে হাঁটা পথ রয়েছে, তেমনি কিছু দূর পর পায়ে হাঁটা পথ শেষ হয়ে যায় এবং ফসলি জমি শেষ হয়ে যায়। একটি জায়গা থেকে শুরু হয়, ওগুলো ফসলি জমি, বাট ওগুলোতে তেমন একটা ফসল চাষ করা হয় না, মাঠের মতো পড়ে আছে। তো উনি যখন ওই রকম একটা জায়গায় চলে আসেন, সেখানে আশেপাশে ফসলি জমি ছিল না, মোটামুটি মাঠের মতোই ছিল, যেখানে ফসল চাষ করা হয় কিন্তু ওই সময় চাষ করা হয়নি, মাঠ আকারে পড়ে আছে। ওই সময় উনি যখন ওই দিক দিয়ে আসবেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার থেকে 30-40 হাত দূরে হঠাৎ করে মাটির প্রদীপ জ্বলে উঠছে, যেটা আগে ছিল না। কিছু সময় আগেই তো উনি ওই পথ দিয়ে দেখে দেখে আসছিলেন, মাঠের মধ্যে হঠাৎ করে মাটির প্রদীপ জ্বলে ওঠা, এটা যে মোটেও স্বাভাবিক কোনো বিষয় না, তিনি ভালোই বুঝেছিলেন। তিনি বিপদ আশ করতে পারেন। উনি নিজে যতটুকু তন্ত্রমন্ত্র জানতেন সেগুলো করছিলেন। তিনি লক্ষ্য করেন দূর থেকে মাটির প্রদীপগুলো আস্তে আস্তে মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, মানে একটা একটা অন্যটার কাছাকাছি চলে আসছে। তো প্রায় 7 থেকে 8টা মাটির প্রদীপ কাছাকাছি চলে আসে এবং এগুলো কি করে আস্তে আস্তে ওনার পিছন দিকে যেতে থাকে, পেছন দিকে গিয়ে দাঁড়িয়ে যায়। উনি তখন হাট হাট হাঁটেন, হাঁটলে উনি পিছন দিকে তাকিয়ে লক্ষ্য করেন, উনি যখন হাঁটেন ওই মাটির প্রদীপগুলো ওনার পিছনে পিছনে ভেসে ভেসে আসছে। উনি যখনই দাঁড়ান সেগুলো দাঁড়িয়ে পড়ে। উনি তখন একটা কাজ করেন, দ্রুত হাঁটা শুরু করেন, পিছন থেকে বারবার তাকাচ্ছিলেন। তিনি দেখতে পাচ্ছেন ওই প্রদীপগুলো, সেগুলো তার সাথে সাথেই ঠিক যেভাবে হেঁটে যাচ্ছেন, তার হাঁটার গতির সাথে তাল মিলিয়ে সেগুলো দ্রুত তার সাথে আসছে। কিন্তু এবার তিনি যখন থেমে যান, তিনি দেখতে পান ওই প্রদীপগুলো আর থামে না। প্রদীপগুলো এগিয়ে এসে তার চারদিকে সার্কেল তৈরি করে, মানে একটা বৃত্ত তৈরি করে। উনি মাঝখানে দাঁড়িয়ে আছেন আর ওই প্রদীপগুলো তার চারদিকে। উনি কি করবেন তখন বুঝতে পারছিলেন না। উনি বাড়ির দিকে মানে আবারও বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন। সে যতটুকু এগিয়ে যান
ঠিক সার্কেলটাও তার সাথে সাথে অতটুক এগোতে থাকে। উনি দেখতে পাচ্ছিলেন ওই বৃত্তাকৃতির যে প্রদীপগুলো চারদিকে ঘিরে আছে, ওই প্রদীপগুলো মনে হচ্ছে আস্তে আস্তে তার কাছে চলে আসছেন। উনি বুঝছিলেন উনি যে ওই প্রদীপগুলো তার কাছাকাছি, খুব কাছাকাছি যতই চলে আসছে, ওনার শরীরে একটা উনি চাপ অনুভব করছেন, ধীরে ধীরে একটা চাপ অনুভব করতেছিলেন উনি। প্রদীপগুলো যখন তার কাছাকাছি আসতে থাকে, একটা সময় উনি অনুভব করতে থাকেন মনে হচ্ছে বাতাসের প্রচন্ড চাপ তার শরীরে লাগছে। এভাবে প্রদীপ যখন তার একদম শরীরের সাথে মিশে যাবে চারদিক থেকে, আস্তে আস্তে মানে সার্কেলটা সংকুচিত হতে হতে বা ওই চাপে তিনি মারা যাবেন, প্রচন্ড চাপ যখনই ওনার অনুভূতি হচ্ছে। এমন পরাজয় তার মনে হচ্ছিল আর তিনি সহ্য করতে পারছেন না। তখন হঠাৎ করে উনি ফিল করেন এই চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ওই প্রদীপগুলো আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছে এবং যত ধীরে ধীরে তার কাছে এসেছিল মনে হচ্ছে তার থেকে 3-4 গুণ বেশি গতিতে দূরে সরে যাচ্ছে। এবং একটা পর্যায়ে কি হয়, উনি দেখতে পান ওই প্রদীপগুলো বেশ দূরে সরে যায়। তো এবার তিনি বাড়িতে এসে এবং বাড়িতে এসে এবার যে তার সাথে ভয়াবহ এই যে ঘটনাটা ঘটেনি সকলের সাথে এবার বলে দেন, বাড়ির সবার সাথে এটা আলোচনা করেন। তো বাড়ির সদস্যরা ওনাকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেন, রাত্রে খাওয়া দাওয়া করিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দেন। সকালে উঠে উনি বেশ অসুস্থ বোধ করেন এবং যেহেতু ভয় পেয়েছিলেন এই জন্যই মূলত অসুস্থ হয়েছিলেন। তবে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান, তেমন কোনো গুরুতর সমস্যায় পড়তে হয়নি ওনার। মাথার মধ্যে একটি চিন্তা কাজ করে যে আমি দুইবার এই রকমের একটা ভয়ানক ঘটনার শিকার হয়েছি। একবার এরকম একটা শ্মশানের পাশ থেকে আসার সময় অবয়ব দেখেছি, আবার এইবার স্বাভাবিক যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তা আমার সাথে এইরকম একটা ঘটনা ঘটেছে। তো এর সম্পর্কে জানতে হবে, তখন এ সম্পর্কে ওনার মনে হচ্ছিল যে এই সম্পর্কে ওনার জানা প্রয়োজন। তো উনি একজন ভালো কবিরাজের কাছে যান এবং উনি শ্মশানে যার সাথে সাক্ষাৎ করেছিলেন বা যার সাথে তার দেখা হয়েছিল শ্মশানের রাস্তা ধরে বাড়ি আসার সময় এই এই ওই ঘটনাটি এবং তার সাথে কয়দিন আগে ঘটেছে ওই প্রদীপের ঘটনাটি তাকে বলেন এবং এর সম্পর্কে তিনি জানতে চান। তো কবিরাজ মশাই তার কাছ থেকে কিছু সময় নেন এবং তিনি তাকে কালকে পরদিন তার সাথে দেখা করতে বলেন। তো যখন তিনি পরের দিন ওই কবিরাজের সাথে দেখা করতে যান, তো তখন ওই কবিরাজ বলেন যে একজন সন্ন্যাসী জিন এই গ্রামের আশেপাশে বিশেষ করে শ্মশানের আশেপাশে তিনি থাকেন। কখনো কোনো মানুষের তিনি ক্ষতি করেন না, বরং যদি কোনো মানুষ ওইখান থেকে আসা যাওয়া করার সময় যদি কোনো ধরনের ভূতের ভয় পায় বা কোনো ধরনের যদি খারাপ ভূত বা পিশাচ জিন যদি তার উপরে অ্যাটাক করে, ওই সন্ন্যাসী জিন চলে আসে এবং তাকে দেখলে ওই অন্য যে খারাপ জিনগুলা ভয় পেয়ে চলে যায়। সেই সন্ন্যাসী জিনটি খুবই শক্তিশালী। সে মূলত এই গ্রামের আশেপাশে, বিশেষ করে শ্মশানের আশেপাশে সাধনা করে, কিন্তু কোনো মানুষের ক্ষতি করে না। তুমি তাকে দেখার পরে বা সে যখন তোমার মুখোমুখি হয়ে গিয়েছিল, সে খুব রাগ করেছিল, কারণ সে আসলে চায়নি যে তুমি তাকে দেখো। অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে যায়, কিন্তু তুমি যখন তাকে নমস্কার জানিয়েছিলা তখন সে শান্ত হয়ে যায় এবং চলে যায়। আর তুমি যে মাঠের মধ্যে যে একটা ভয়ঙ্কর বিপদে পড়েছিলে, দুষ্টু জিনেরা তোমাকে ঘিরে ফেলেছিল, তখন ওই সন্ন্যাসী জিনটি চলে আসে তোমার উপকারের জন্য। আর এই কারণেই ওই সন্ন্যাসী জিনকে দেখে ভয়ানক অন্য সব দুষ্টু জিনেরা ভয়ে পালিয়ে যায় এবং এই সন্ন্যাসী জিন কারোর সাথে তেমন কোনো কথা বলে না এবং তাকে হাজির করাও যায় না। সে অত্যন্ত শক্তিশালী, কারোর সাথে সে দেখাও দেয় না, মানে কথা বলার জন্য তাকে হাজির করা যায় না, সে এভাবেই থেকে যাবে। ভেলাবাড়িয়া গ্রামে এই সন্ন্যাসী জিনটি নাকি এখনো আছে, তবে কারোর সাথে খুব রিসেন্টলি কারোর সাথে দেখা দিয়েছে এমন কোনো ঘটনা এখনো পাওয়া যায়নি। তো প্রথম ঘটনা ছিল এইটাই যে আমার বন্ধুর, ওই যে হিন্দু বন্ধুর দাদার সাথে, শ্রীনিবাস দাদার সাথে
তো আমরা এখন দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আরো বেশি অদ্ভুত। তো আমরা দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। ঘটনাটি ঘটেছিল চাঁদপুর জেলার হরিমচর উপজেলার কোন এক প্রত্যন্ত চর অঞ্চলে। ওই এলাকায় বেশ কিছু পরিবার বসবাস করত। মোটামুটি চর বলতে আমরা যেটা বুঝি তেমন নয়, বড়সড় একটি গ্রাম। আর হঠাৎ করে এক গৃহস্থ বাড়িতে সকালবেলা একটি অদ্ভুত ঘটনা ঘটে। ওই গৃহস্থ বাড়ির লোকেরা মুরগির খোপ খুলতে গিয়ে দেখতে পান মুরগির খোপের মধ্যে একটি মুরগিও নেই। মুরগির খোপ কিন্তু বাইরে থেকে যেভাবে আটকানো থাকে তেমনই ছিল, কিন্তু ভেতরে একটি মুরগিও নেই। সেখানে ৫-৬টি মুরগি ছিল। স্বাভাবিকভাবেই ওই বাড়ির লোকেরা সন্দেহ করে এটি কোনো জীবজন্তুর কাজ না। শিয়াল, খাটাস বা বন বিড়াল বা আমরা যেগুলোই বলি না কেন, এগুলো যদি মুরগি নিয়ে যেত তাহলে নিশ্চয়ই সুন্দর করে খোপের দরজা লাগিয়ে যেত না। আর এগুলো যদি নিয়েই যেত তাহলে মুরগি ছটফট করত, ছোটাছুটি করার চেষ্টা করত এবং পলকগুলো নিচে পড়ে থাকতো। তাহলে এতগুলো মুরগি একসাথে গায়েব হয়ে গিয়েছে, নিশ্চয়ই কোনো চোরের কাজ কাজ। তাছাড়া তো এত নিখুঁতভাবে কোনো মানুষ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। চোর নিয়ে গেছে স্থানীয় গ্রামের যিনি মেম্বার আছেন তার কাছে বিচার দেয়। এখন কাউকে তো সন্দেহ করতে পারছে না, তো কার বিচার করবে? তাই এই ঘটনাটা আর বিচার করা সম্ভব হয়ে ওঠে না। কারণ কোনো সন্দেহজনক না থাকে তাকে তো আর জিজ্ঞাসা করা যায় না। আর জিজ্ঞাসাবাদ করলেই যে স্বীকার করবে এটাও তো বলা যায় না, স্বীকার না করারই কথা। তো এই ঘটনা ঘটার পর মোটামুটি পরিবারের লোকজন মনে কষ্ট পায়, কারণ তাদের এতগুলো মুরগি একসাথে কেউ নিয়ে গেল। কিন্তু ঘটনা কিন্তু এখানেই থেমে থাকে না। এই ঘটনার কয়েকদিন পরে অন্য একটি বাড়িতে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাদের গোয়ালের মধ্যে গরু থাকতো। তাদের গোয়ালের মধ্যে একপাশে গরু থাকতো, একপাশে ছাগল থাকতো। সেখানে ৪-৫টি ছাগল ছিল। সকালে গিয়ে দেখা যায় একটি ছাগলও নেই। ছাগলের গলায় যে দড়িটা ছিল সেই দড়িটা আছে পরে, দড়িটা আছে কিন্তু ছাগল নেই। তারা চারদিকে খোঁজাখুঁজি করে, কোথাও এক ফোঁটাও রক্ত পায় না। তখন ওই বাড়ির লোকজন বুঝে ফেলে এটি নিশ্চিত কোনো মানুষের কাজ। যদি পশু পাখি মানে কোনো হিংস্র জীবজন্তুর হাতে সেটা পড়তো তাহলে তো কোনো রক্ত বা এর কোনো অবশিষ্ট অংশ কোথাও না কোথাও পাওয়া যেত। আর গোয়ালঘর খুলে সুন্দর করে ভেতর থেকে ছাগল নিয়ে আবার গোয়ালঘর বাইরে থেকে লাগিয়ে দেয়, এটা নিশ্চয়ই কোনো মানুষ ছাড়া অন্য কোনো কিছুর কাজ হতেই পারে না। তারা চারদিকে খোঁজ খবর লাগায়, কিন্তু আসলে এটার কোনো মূল তারা উদ্ঘাটন করতে পারে না। এর কয়েকদিন পরে অন্য একটি বাড়িতে ঘটে আরো একটি ঘটনা। এবারের ঘটনাটি বেশ মর্মান্তিক। সকালবেলা তারা গোয়ালঘর খুলে দেখতে পায় ছোটখাটো অকৃত্রিম একটি গরু, মানে বাছুর থেকে একটু বড়, সেটি মৃত অবস্থায় পড়ে আছে। এবং শুধু মৃত অবস্থায় পড়ে আছে তা নয়, সেটি এমন ভাবে খেয়ে ফেলা হয়েছে তার হাড়গুলোর কিছু অংশ পড়ে আছে, রক্ত পড়ে আছে, মাথাটা পড়ে আছে। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো ওখানে অন্য কোনো গরু তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করেনি। তারপরে কোনো হট্টগোলও শোনা যায়নি। যেহেতু গোয়াল ঘরের পাশেই ওই গৃহস্থের ঘর ছিল, তারা কোনো শব্দ পায়নি। হঠাৎ এই ঘটনাটি কে ঘটালো? নিশ্চয়ই এটি কোনো মানুষের কাজ নয়। কোনো মানুষ নিশ্চয়ই এভাবে কাঁচা মাংস খেয়ে যাবে না। কিন্তু ওই গোয়াল ঘরের দরজাটাও কিন্তু বন্ধ ছিল। তখন গ্রামের মানুষের টনক হয় যে এটি আসলে এমন কোনো চালাক হিংস্র জন্তু কাজ যেটি মানুষের থেকেও বেশি বুদ্ধি রাখে। তখন গ্রামের লোকেরা এক জায়গায় বসে চিন্তা করে এটি কি করা যায়।
এটার তো কোনো একটা বিহিত বিহিত করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালাক্রমে পাহারা দিবে। তারা বেশ কয়েকদিন পাহারা দেয়, কিন্তু পাহারা দেওয়ার মধ্যে কোনো ঘটনা ঘটে না। আস্তে 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 পাহারা কমে আসে। তারা মনে করে ওই হিংস্র জন্তুটি হয়তো বা পালিয়ে গেছে। তো এর মধ্যে ওই গ্রামের এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তো বিয়ের অনুষ্ঠান ছিল, পরের দিন হচ্ছে অনুষ্ঠান। তো আগের রাত্রে একটি বড় আকৃতির গরু কিনে আনা হয়, যে ওই গরুটি পরের সকালবেলা একদম আজানের পরপরই জবাই করা হবে। বিয়ে বাড়িতে লোকজন জেগেই ছিল মোটামুটি। তো বিয়ে বাড়ির লোকজন মোটামুটি জেগেই ছিল। তো ওই গরুটি গাছের সাথে বাঁধা ছিল। ওই গাছটিও ঘরের পাশেই ছিল। আশেপাশে লোকজন হেঁটে বেড়াচ্ছে, মানে জেগেই ছিল। আর কি হঠাৎ করে একজন এসে বলে বলে ওই গরু কই? গরু তো দেখি না। গরু কই মানে? গরু তো গাছের সাথে বাঁধা ছিল। এই তাড়াতাড়ি খুঁজ আহ, খুঁজতে বের এই তাড়াতাড়ি খুঁজে বের করো, গরু আবার দড়ি খুলে কোথায় গেল। ফজরের আজানের পর ওটা জবাই করা হবে। অনুষ্ঠান উপলক্ষে ওই বিয়ে বাড়ির লোকজন গরু খুঁজতে বেরিয়ে পড়ে। কোথাও ওই গরুটি আর পাওয়া যায় না। এক ফোঁটাও রক্ত পাওয়া যায় না। ওই গরুটির দেহের কোনো অংশও পাওয়া যায় না। শুধু ওই গরুর গলার সাথে যে দড়িটা বাঁধা ছিল, ওই দড়িটা একটা ক্ষেতের মধ্যে পাওয়া যায়। তখন লোকজন বুঝতে পারে ওই ভয়ঙ্কর জন্তুটি আবার ফিরে এসেছে। কিন্তু এত সুন্দরভাবে দড়িটি পড়ে আছে, ওই দড়ির সাথে কিন্তু এক ফোঁটা রক্তও নাই। তাহলে এটি কোন ধরনের জন্তু যে এইভাবে গ্রামের মানুষের ক্ষতি করে যাচ্ছে? এখন এই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে, তখন গ্রামবাসী সতর্ক হয়ে যায়। আগেও সতর্ক ছিল, মাঝখানে একটু অসতর্ক হওয়ার কারণে এই গরুটি হারিয়ে ফেলে তারা। লোকজন আবার তারা পাহারা দিতে শুরু করে। এখন যে ঘটনাটি আমি আপনাদের বলবো, এই ঘটনার অংশ হিসাবে এটি সব ঘটনাকে ছাপিয়ে যায়। এই গ্রামের একটি বাড়ি, একজন মহিলা, ওনার একটি সন্তান ছিল। সন্তানের বয়স ছিল 6 মাস। তো ওনার অন্য কোনো সন্তান ছিল না। উনি সন্ধ্যার পরে চুলায় রান্না বসান। রান্নাঘরটা ঘরের বাহিরে। ওনার স্বামী তখন আসেননি। যেহেতু সন্ধ্যার পর ওনার স্বামী চলে আসেন, গ্রামের মানুষ আর মাঠে কাজ করে, পরিশ্রম করে অনেক, ক্ষুধাও লাগে। এর জন্য তারা দ্রুত খান, দ্রুত ঘুমিয়ে পড়েন। সন্ধ্যার পরে আর কি, বাচ্চা নিয়ে উনি ওনার তরকারি রান্না করেন, শেষ দিকে ভাত বসান। তো উনি ভাত বসান, পরে খুঁড়ি টুড়ি দিয়ে রেখে দেন এবং ওনার বাচ্চাকে কোলে নিয়ে আবার ঘরের বারান্দায় আসেন। সে চুলোয় তো জ্বলছে, একটু পরে ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে আমি তখন ভাতটা নামিয়ে নিব। তো উনি ভাত ঠিকভাবে হয়েছে দেখে উঠিয়ে রেখে আবার উনি ওনার বাচ্চার কাছে চলে আসেন। ঘরে তাকিয়েছেন, তখন দেখে ওনার বাচ্চা নেই। আরে বাচ্চা গেল কোথায়? উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এবার তো যে কোনো মূল্যেই বাচ্চাকে উদ্ধার করতেই হবে। এ গরু ছাগল না তো, এ তো মানুষের বাচ্চা। লোকজন মুহূর্তের মধ্যে শত শত জমা হয়ে যায়। তারা বাচ্চা খুঁজতে বেরিয়ে পড়ে। ওইদিকে ওই মহিলার স্বামী চলে আসে। সেও কান্নাকাটি শুরু করে। সেও বাচ্চা খুঁজতে বেরিয়ে পড়ে। সারা রাত তন্ন তন্ন করে খুঁজেও ওই বাচ্চার হাদিস পাওয়া যায় না। সকালবেলা একটি ক্ষেতের ভিতর গ্রামের কয়েকজন কৃষক ওই বাচ্চার হাতের একটু অংশ দেখতে পান এবং একটি আঙ্গুলের কিছুটা অংশ দেখতে পান। এছাড়া আর কিছুই ছিল না। তারা যখন বুঝতে পারে এটি মানুষের বাচ্চার হাত এবং আঙ্গুল, তখন তারা জানতো এবং গত রাত্রে তারাও কিন্তু খুঁজতে বের হয়েছিল। তারা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওই বাড়িতে খবর দেওয়া হয় এবং ওই বাচ্চার মা এসে ওই বাচ্চার হাত দেখে স্তব্ধ হয়ে যায়। এটি তারই বাচ্চা, কারণ ওই বাচ্চার হাতের মধ্যে একটি জায়গায় ছোট একটি তিল বা কোনো একটা চিহ্ন ছিল, যেটি থেকে তার মা শনাক্ত করে এটি তারই বাচ্চা। সারা গ্রামের শোকের ছায়া নেমে আসে। এবার গ্রামবাসী সিদ্ধান্ত নেয় আর না, অনেক হয়েছে। প্রথমে মুরগি, এরপর ছাগল, গরু,
এগুলো দিয়ে শুরু হলেও এখন মানুষের বাচ্চার দিকে হাত বাড়িয়েছে। এই জন্তুটি যে কোনো মূল্যে একে ধরতে হবে, কিন্তু এই জিনিসটাকে ধরা এত সহজ কাজ না। কি করা যায় সিদ্ধান্ত নেওয়া হয়। এটি যেহেতু কোনো জন্তু, ফাঁদ পেতে একে ধরা যাবে, তাহলে মাঠের মধ্যে একটি ছাগল দিয়ে আমরা ফাঁদ পাতি। আসলে গ্রামবাসীদের ধারণা ছিল এই জন্তুটি কি ধরনের হতে পারে বা কতটুক শক্তিশালী। এই জন্য জাল দিয়ে, বাঁশ দিয়ে সাধারণ সাধারণ একটা লেভেলের ফাঁদ তৈরি করে। দেখা যাচ্ছে শিয়াল বা শিয়ালের থেকে আকৃতিতে কিছুটা বড় এই টাইপের, মানে শক্তিশালী এই টাইপের জন্তু ধরার জন্য যেই রকম ফাঁদ হওয়া দরকার, তারা তেমনি একটা ফাঁদ পাতে। ফাঁদ পেতে 20-25 জন লোক দূরে বসে থাকে। ওই দিন চাঁদের আলো ছিল। রাত অনেক যখন গভীর হয়, তখন হঠাৎ করে মনে হলো যে মাটি ধপ 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 করে কেঁপে উঠছে, এবং ওই কম্পনের কারণটা তারা দেখতে পায়। দূরে অনেক লম্বা কিছু একটা জিনিস লাফিয়ে লাফিয়ে আসছে। যেভাবে ক্যাঙ্গারো লাফিয়ে লাফিয়ে আসে, সেরকম লাফিয়ে লাফিয়ে আসছে। এবং চাঁদের আলোয় তারা স্পষ্ট দেখতে পায় এই জিনিসটির উচ্চতা না হলে 50 থেকে 60 ফিট। তার একটি মাত্র পা, অস্বাভাবিক রকমের চিকন, তার গড়ন, এবং তার হাতও একটা, চোখও একটা। ওই চোখটা আবার জল করছে। লাফিয়ে লাফিয়ে আসে, যখন লাফ দেয় একটা জায়গায় পড়ে, তখন মাটি কিছুটা কেঁপে ওঠে, মানে ধপধপ করে শব্দ হয়। যখন ওই জিনিসটা কাছাকাছি আসছিল, তখন ওই ছাগলটি ভয়ঙ্কর স্বরে চিৎকার করতে থাকে, মানে বাঁচার জন্য চিৎকার। তখন লোকজন কিন্তু কাছে আসছিল না। লোকজন ওই জন্তু কি ধরবে, ওই ভয়ঙ্কর জিনিস দেখে ওরা ওখান থেকে পরিমরি করে আল্লাহর নাম নিয়ে দৌড়। পরের দিন সকালবেলা সেখানে আবার আসে, ওই ছাগলটিকে আর পাওয়া যায় না। গ্রামের লোকজন পরবর্তীতে তারা বলে যে এই যে ভয়ঙ্কর জিনিসটি, এই জিনিসটির অস্তিত্ব নাকি তারা অনেক আগে মুরব্বীদের কাছে শুনেছিলেন, যে গ্রামের এরকম মাঝে মাঝে এই ধরনের ভয়ঙ্কর পিশাচের আবির্ভাব ঘটে, নির্দিষ্ট সময়ের জন্য ঘটে, এবং মানুষ যখন তার পরিচয় পেয়ে যায়, তারপর সে চলে যায়। অবাক করার ব্যাপার হচ্ছে, ওই ছাগলকে যখন সে মানে ওই ফাঁদের মধ্য থেকে নিয়ে যায়, এরপর থেকে ওই জন্তুটিকে আর কোথাও এই গ্রামে দেখা যায়নি। তো এই ঘটনাটাও এখানে শেষ। এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা, যে এরকম পিশাচ প্রথমে মুরগি থেকে শুরু, ছাগল, গরু, তারপর একটা মায়ের কোল খালি করে নিয়ে যায়, একটা বাচ্চা নিয়ে যায়। তো আমাদের বাংলাদেশের এখনো এরকম অনেক গ্রাম আছে, প্রত্যন্ত গ্রাম, যেসব গ্রামে হয়তো বা এখনো এইরকম ঘটনা প্রায় ঘটে চলছে। তো আজকের এই পর্বটি এখানেই শেষ। সবাই কমেন্ট করে জানাবেন ঘটনা দুইটা কেমন লেগেছে।